মর্নিং সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো দেখো, সকালে গ্রামের রাস্তা তোমাদের দেখাই। এটা গ্রামের রাস্তা। এখন প্রত্যেকটা গ্রামেই এরকম রাস্তা তৈরি হয়েছে। তো এখানে সকালবেলা যেহেতু মাঠ ভিজে, মাঠটা বাড়ি থেকে অনেকটা দূরে। তো অনেক সময় মাঠে যদি অল্প সময়ের মধ্যে ডিউটি যাওয়ার ফাঁকে সময় পেলেই এই রাস্তাটা ধরে দৌড়ালে অনেকটা প্র্যাকটিস হয়। ধরো একটা সিস্টেম করা আছে, ওই পর্যন্ত এত কিলোমিটার, এই পর্যন্ত এভাবে প্র্যাকটিস করলে অনেক সময় প্র্যাকটিসটার ঘাটতি পূরণ হয়। কীরকম প্রকৃতির সুন্দর হাওয়া, তার মাঝখানে সুন্দরভাবে নিঃশ্বাস নেওয়া একদম শরীরের পক্ষেও ভালো। আর মর্নিংয়ে প্র্যাকটিস করলেও শরীর ভালো থাকে এবং নিজের ফিট শরীর রাখা। এবং তোমাদের যদি প্র্যাকটিস, যারা পুলিশের জন্য বা আপকামিং এক্সামের জন্য এসএসসি জিডি লং যেগুলো গ্রামের রাস্তা আছে, কানেক্টেড টু অল দ্য ওয়েজ যেগুলো আছে, সেই রাস্তা ধরে তোমরা দৌড়তে পারো। তো আজকে বেসিক্যালি ফিটনেসের ওপরে বলবো, যেটা তোমরা সচেতন হও, সকালবেলা করে অন্তত কিছুটা প্র্যাকটিস করো, ধরে রাখো। প্র্যাকটিস ধরে না রাখলে যখন আলটিমেটলি একসাথে অনেকটা রান হয়ে যাবে, তখন তোমরা পারবে না। তাই আরেকটা কথা, যে একটা পেপার কাটিং ভাইরাল হচ্ছে, যে নতুন করে লোক কমিয়ে যেরকম লোক আছে সেরকম দিয়ে চালানো, বা একটা সিএমের একটা পেপার কাটিং বা পেপার নিউজে ভাইরাল হচ্ছে। তোমাদের মনে একটা প্রশ্নচিহ্ন হতে পারে যে এটা আবার কী হলো, যে আমাদের আবার রিক্রুটমেন্ট কি বন্ধ হয়ে গেল। আমার একটা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে 11,749 এরকম যে লং ভ্যাকেন্সি, এতটা যে হিউজ ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি এতটা বেরোবে না, অনেকটা কমে যাবে বলেছিলাম। আমি বলিনি যে তোমাদের ভ্যাকেন্সি আসবে না। তাই এই যে পেপার কাটিংটা তোমরা দেখছো, এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। কারণ ওটা জাস্ট একটা কোনো কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা হয়েছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যে দেশে আমরা বাস করছি, তোমরা মনে রাখবে, সেই দেশে যদি একটা 9 বছরের বা 3 বছরের বাচ্চার কোনো একটা ক্ষতি হয়, তার জন্য একটা উকিল দাঁড়ায়। আর যে একটা মার্ডার, হয়তো 50টা মার্ডার করেছে, তার হয়েও একটা উকিল লড়াই করে, মানে সে নির্দোষ, তাকে প্রমাণ করার জন্য। তাই সেই জায়গা থেকে একটা খবর কিভাবে বাজেভাবে বিভিন্ন জায়গায় ইন্টারাপশন করা, বা একটা ছোট্ট খবরকে পেপার কাটিং বিভিন্ন জায়গায়, হয়তো দেখছো শর্ট ভিডিও বানানো হয়েছে, কিন্তু তার আগে অনেক কথা হয়েছে, সেটুকু না দিয়ে ছোট্ট করে কাটিং করে 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 একটা জায়গায় এনে উপস্থাপন করা হয়। তা সেক্ষেত্রে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই। তোমাদের ভ্যাকেন্সি যেরকম আসে তেমনই আসবে, কিন্তু আমি বলেছি পুলিশে যেরকম ভ্যাকেন্সি তোমরা এবারে পেয়েছো যতটা পরিমাণে, সেই সংখ্যাটা কমবে আস্তে আস্তে। মানে প্রত্যেক বাড়ি তো আর 11,749, মানে ধরো সেখান থেকে সংরক্ষণ বাদ দিয়ে 4,000-5,000-এর মধ্যে সেরকম, কিন্তু যখন আবার 6,000 সিট বেরোবে, তখন সংরক্ষণ যদি ধরা হয়, তখন পরিমাণটা আরও কমে যাবে। তাই যত দিন যাবে তত সিট সংখ্যা, তোমাদের লড়াই আরও কঠিন হবে। তাই এবারের লড়াইটাই জিততে হবে। লড়াই জিততে গেলে ডিফেন্স সার্ভিসে লড়াইয়ে জেতার একটাই সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। সকালবেলা প্র্যাকটিস করো, ঘুম থেকে উঠে। গ্রামের এরকম রাস্তা সবার জায়গায় আছে, এরকম রাস্তা, তো সেরকম জায়গায় প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা ধরে রাখো। মাঠে লেখা পরীক্ষা হয়ে গেলে মাঠে যাব, এই ধারণা থেকে বেরিয়ে এসো। বারবার রিকোয়েস্ট, জিএম স্টাডি ফর ড্রিমসে আমার তরফ থেকে সবসময় তোমাদের সঠিক পথে পরিচালিত করা এবং ঠিকঠাক খবর দেওয়ার জন্য বলি। আর একটা বড় খবর হচ্ছে, তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পরীক্ষা, মানে বিজ্ঞপ্তি আসবে। রেলের রিক্রুটমেন্ট আসছে, তাই ম্যাথ, জিকে, জিআই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। রেলে তোমরা জানো যে কি পড়াশোনা করতে হয়, স্টেটমেন্ট কনক্লুশনের পরিমাণটা বেশি থাকে। তারপরে রেলে তোমরা জানো যে ম্যাথ করতে হয়, ম্যাথের অনেকটা স্ট্রং হতে হয়। ম্যাথ করবে তোমরা, ভালো করে ম্যাথ প্র্যাকটিস করো। রেলওয়ে 10 বছরের প্রশ্ন, রেলওয়ে রিক্রুটমেন্টের যে সমস্ত বইগুলো মার্কেটে কিরণের আছে, সেগুলো কালেক্ট করো। এবং রেলওয়ে চ্যালেঞ্জার যে সুবির দাসের বই আছে, সেটাও ভালো, সেটা থেকে তোমরা করতে পারো। এই সমস্ত বইগুলোতে প্র্যাকটিস করো। বিগত বছরগুলোতে যারা রেলের পরীক্ষা দিয়েছো, সেই প্রশ্নগুলো এক জায়গায় নিয়ে এসো। এবং পোস্ট অফিসের যে রিক্রুটমেন্টটা আর আলোচনা করে নিই। পোস্ট অফিসের রিক্রুটমেন্টটা আবারও শুরু হয়েছে। সেখানে পোস্ট অফিসের রিক্রুটমেন্টে এতটাই মার্কস চায়, প্রায় 80%-এর ওপরে মার্কস চায়। আজ থেকে 5, 6, 7 বছর আগেকার, বা আরও আগে যারা আমরা 9-10 নিয়ে মাধ্যমিক দিয়েছি, সেই সময়ের একটা 75% নাম্বার আমাদের, সেই নাম্বার এখন মানে যেন সব চেঞ্জ হয়েছে। শুধু 10 নিয়ে মাধ্যমিক, সব কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে নাম্বার এখন অনেকটা তোলা সহজ হয়ে গিয়েছে।
সেই নাম্বারের ভিত্তিতে এখন প্রচুর নাম্বার ডিমান্ড করছে পোস্টাল ডিপার্টমেন্টে মানে পোস্ট অফিসে। তা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ যেরকম করে যেরকমভাবে ক্রাইটেরিয়া আছে তোমরা তোমাদের ডকুমেন্টস কাগজপত্র সবই জমা দেবে এবং সেই হিসাবে সিলেক্ট করবে। কিন্তু একটা রিক্রুটমেন্ট যখন বেরিয়েছে সেইভাবে তোমরা সেটাকে মেনে তোমরা সেইটাকে ফর্ম ফিল আপ করবে। কারণ যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটাকে রেসপেক্ট করে সবসময় এগোতে হবে। নেগেটিভ থিঙ্কিং হবে না, যা হবে এটা পরে ভাবাই দরকার। কারণ ওরকম ভাবলে আমরা কোনো কিছুই ফর্ম ফিল আপ করতে পারবো না। যদি রেলের ফর্মে আমরা যদি বলি না রেল খুব কঠিন, ওখানে ম্যাথের অনেক কম্পিটিশান রয়েছে, গতবারে পরীক্ষা দিয়েছিলাম সেখানে অত্যাধিক ম্যাথামেটিক্স আছে, স্টেটমেন্ট কনক্লুশন আছে, বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয়, এইসব নানা রকম প্রশ্ন মনের মধ্যে হতে পারে। আবার পুলিশে যখন আসো, একটা ছেলে আমাকে মেসেজ করেছে, আগের দিন আমি অঙ্কে একটা সিলেবাস দিয়েছিলাম, অ্যারিথমেটিকের প্রায় সবই দিয়েছি, আর পরিমিতির কিছুটা বেছে দিয়েছিলাম কয়েকটা চ্যাপ্টার। আমাকে সবাই বলেছিল দাদা অনেক চ্যাপ্টার হয়, একটু সাজেস্টিভ করে দিন পুলিশের জন্য। তো আমাকেও প্রায় এক পাতা মেসেজ করেছে, নামটা জানি না। ও বলেছে দাদা দেখো এইরকম মানসিকতা হলে জীবনে কেউ বড় হতে পারবে না, যে কনজারভেটিভ একটা ব্যাপার, যে কেন সাজেশান করব, কেন এ করব, আমার অল ইন্ডিয়া বেসিসে পড়াশোনা করলে আমাদের উন্নতি হবে, কেন সাজেস্টিভ ওয়েতে পড়বো, অনেক ভাস্ট পড়বো, ভালো করে পড়বো। খুব ভালো, তাকে আমি জানাই থ্যাঙ্কস। এইরকম মানসিকতার ছেলে আমাদের প্রয়োজন। কিন্তু আমাদের অল ইন্ডিয়া বেসিসে তো আমরা পুলিশের ডব্লিউপি কেপি পরীক্ষা দিতে যাব না। আমরা যে পরীক্ষার অনুযায়ী একটা পাত্রে জল ঢালা হয়, সেই পাত্রে জল ঢাললে সেই আকার ধারণ করে। তো যেমন পরীক্ষা তেমনভাবে নিজেকে ভাঙতে হবে। তার আগে আমি তো বলিনি যে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে না, বেসিক তো সবসময় ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করার পরে তোমাদের এই সাজেশানটা আমি দিয়েছি, তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওগুলো বেসিকই, যেটা দিয়েছি সেটা বেসিক। তো অঙ্কের সিলেবাসটা ফলো করো, জিআই, ইংরাজি সব সিলেবাস তোমাদের সাজেস্টিভ ওয়েতে কী করতে হবে, সাজেস্টিভ ওয়ে মানে যেগুলো আগে করবে ইম্পর্টেন্ট সেগুলো করে নেবে। এবং এগুলো করার পরে অবশ্যই তোমরা তোমাদের সাফল্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর সবথেকে বড় কথা, তোমরা ভুলে যাচ্ছ আরপিএফের কনস্টেবলের কথা। কারণ দেখো বন্ধুরা, আরপিএফ কনস্টেবলের তোমাদের ভ্যাকেন্সি যখন একবার খবর হলো, তারপরে এখন বর্তমানে আর কোনো খবর হচ্ছে না, তাই তোমরা হয়তো আরপিএফ ভ্যাকেন্সিটা নিয়ে ভাবছো না। কিন্তু আরপিএফ ভ্যাকেন্সি যদি তোমরা 18 থেকে 24-এর মধ্যে তোমাদের কারোর বয়স হয়, তুমি একটা ভাবো একটা কথা, 5:45-এ মাঠ, আমার যখন 18 থেকে 24-এর মতো বয়স ছিল তখন কিন্তু শরীরের দৌড়ানোর স্পিড, চলাফেরা আলাদা ছিল। যত তোমার 30-এর দিকে 28-এর দিকে বয়স চলে যাবে, তত দিন যাবে তত তোমার দৌড়ের ক্যাপাসিটি কমবে। তুমি দৌড়াতে গিয়ে তোমার সেই ক্যাপাসিটি হবে না, তোমার হয়তো সেই আগের যেটা স্ট্যামিনাটা ছিল সেই স্ট্যামিনাটা আর হবে না। তাই সেক্ষেত্রে এই যে বয়সটা আছে 18 থেকে 24, এই বয়সটাকে কাজে লাগানো খুবই প্রয়োজন। তুমি হয়তো এই সময়টাকে মানে আড্ডা, বিভিন্ন জায়গায় মানুষের নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে সেটা সময়টা নষ্ট করছো, কিন্তু সেই সময়টা নষ্ট করে নিজের জীবনের ক্ষতি করছো। তাই আরপিএফ কনস্টেবলের চাকরি কেমন প্রোফাইল তোমরা জানো। রেলওয়ে একটা আন্ডারে, একটা স্টেশনে, একটা বিভিন্ন জায়গায় রেলের আন্ডারে ডিউটি হয়, বিভিন্ন জায়গায় চেঞ্জ হোক, ট্রেনের মাধ্যমে যেতে পারবে তুমি, পোস্টিং সেখানেই হবে। এবং তোমার বাড়ি, ফ্যামিলি মেনটেন, এবং সেন্ট্রালের দিয়ে শুরু করে সেন্ট্রালের ক্যাটাগরিতে মাইনে, সেন্ট্রাল বাহিনীর মধ্যেই পড়ে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ড্রিম জব সত্যি। তোমরা যারা অল্প বয়সী ছেলে আছো, খুব ভালো দৌড়াতে পারো, লং জাম্প এগুলো করতে পারো, এখন থেকে লেগে পড়ো। রেলওয়ে বোর্ডের সমস্ত সিলেবাস যেটা আরপিএফের জন্য তাই, রেলের জন্য যারা যেরকম প্রিপারেশান নেয় আরপিএফের জন্য সেম প্রিপারেশান, জিকে, ম্যাথ আর জিআই, তীব্র মানে একদম হার্ড ওয়ার্ক, বলে না হার্ড অ্যান্ড সোল প্রচেষ্টা। সকালবেলা থেকে একদম সবসময় অঙ্ক জিআই প্র্যাকটিস করতে থাকো। আর সেন্ট্রালের জিকে একটু আলাদা হয়, তার জন্যে প্রিভিয়াস ইয়ার সেন্ট্রালের সমস্ত রেলওয়ের সমস্ত 10 বছরের জিকে এক জায়গায় করলেই তোমাদের ধারণা হয়ে যাবে কোন সাবজেক্ট থেকে কেমন ধরনের, ধরো সালোক সংশ্লেষ, ধরো আলো, এই আলো লাইট থেকে কেমন প্রশ্ন আসে। আমরা জানি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে এই প্রশ্ন আসে, দেখছো রেলওয়ে বোর্ড ওটা ফলো করছে না, রেলওয়ে বোর্ড অন্য ধরনের কিছু ফলো করছে। সেই রকমভাবে তোমাদের ফলো করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে ভাঙতে হবে, যেমন সিচুয়েশান তেমন অনুযায়ী পড়াশোনা করতে হবে। আমি কনস্টেবলের পরীক্ষা দেবো, আমি সিজিএল লেভেলের ম্যাথ করছি, তাহলে কি হবে? একটু তো বাঁচতে হবে, তাই না? সবসময় সব কিছুর সঙ্গে প্ল্যানিং, যোজনা জিতনা আচ্ছা হোগা, সফলতা উতনি হি আচ্ছি হোগা, ঠিক আছে? তো যোজনা আমাদের গোপন হওয়া উচিত। মানে কি, চাণক্যের কথায় যে আমরা যে যোজনা করব সেই যোজনাটা, প্ল্যানিংটা গোপন হবে, সঠিক হবে। যোজনা জিতনি মানে আমাদের সিক্রেট, ঠিক আছে? সেটা মনে রাখতে হবে। হিন্দি তে একটা ভালো কথা আছে, যোজনা
এই যোজনাটা ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, যে নিজের প্ল্যানিং যেন কেউ জানতে না পারে। তো জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে এই কথাটাই তোমাদের সবসময় বলি, সবসময় শেয়ার করি। তোমরা এইভাবেই চলো, তোমাদের সফলতা আসবে। বেস্ট উইশেস, বেস্ট অফ লাক জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকো। থ্যাংক ইউ।